লোকমাতা রানী রাসমণি, সঞ্জীব চট্টোপাধ্যায়। 1200 বঙ্গাব্দ, 11ই আশ্বিন, বুধবার সকালে হালিশহরে মাহিষ্য বংশে রাসমণির জন্ম। দরিদ্রের কন্যা, পিতা স্থানীয়ভাবে পরিচিত ছিলেন হারু ঘরামি নামে। হারু ঘরামির মেয়ে রাসমণি, মায়ের নাম রামপ্রিয়া। মা টুকটুকে ফর্সায় এই মেয়েটির নাম রাখলেন রানী, পরে হবে রাসমণি। আর গ্রামবাসীরা দুটি নাম একত্রিত করে বলতে লাগলেন রানী রাসমণি। একদিন সে সত্যই তিনি রানী হবেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বাংলার রানী রাসমণি, দুজনেই যুদ্ধ করবেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। পিতা হরেকৃষ্ণ লোকমুখে হারু সামান্য লেখাপড়া জানতেন, মেয়েকেও শিখিয়েছিলেন। যে পল্লীতে তিনি বাস করতেন একমাত্র তারই বাড়িতে রাতে রামায়ণ, মহাভারত, পুরাণাদি পাঠ করা হতো। গ্রামবাসীরা লণ্ঠন হাতে শুনতে আসতেন। সে এক অপূর্ব দৃশ্য। বালিকা রাসমণি অবাক হয়ে দেখতেন অন্ধকার পথে আলোর সারি মাঠ পেরিয়ে যেন বাতাসে ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূর থেকে দূরে। আলো হাতে এসেছিল তীর্থে, এখন ফিরে যাচ্ছে সবাই দল বেঁধে। সব মানুষের ভেতরেই যেন দুটো মানুষ থাকে, মামলা মোকদ্দমা, দলাদলি, মারামারি, অভাব, অসুখ সবই আছে, কিন্তু রাতের আলোয় অতীতের পথ চিনে নেওয়ার আগ্রহ কিছু কম নেই। মহাভারতের ভাগবতের শ্রীকৃষ্ণ, রামায়ণের রাম, লক্ষ্মণ, সীতা সবাই আছেন, চিরকাল থাকবেন। রাসমণির বালিকা হৃদয়ে একটা সুখ সুখ ভাব আসে, ভীষণ একটা ভালো লাগা। বৈষ্ণব পরিবার, গলায় তুলসীর মালা, নাকে তিলক। এই তিলক আঁকায় সকলেরই কিছু সময় যায়, তা যাক। এই যে ধর্ম, রাসমণিও অতি নিষ্ঠার সঙ্গে নাকে, কপালে, বাহুতে তিলক আঁকেন, সুন্দরীকে আরও সুন্দর দেখায়। রাসমণির মা রামপ্রিয়া বেশি দিন বাঁচেননি। রাসমণি 7 বছরে পা দিয়ে দেখলেন মা নেই, মা হারা। 8 দিনের জ্বরে পরলোকে চলে গেলেন রামপ্রিয়া। রাসমণির বয়স হলো 11, চোখে পড়ার মতো সুন্দরী। সেই সময় কলকাতায় অনেক বড় বড় লোক, একদিকে জোড়াসাঁকো, অন্যদিকে জ্ঞানবাজার, মাঝখানে মানিকতলা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রিন্স দ্বারকানাথ, মানিকতলায় রাজা রামমোহন, সংস্কৃত কলেজের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিমুলিয়ায় দত্তবংশ, যেখানে আসবেন স্বামী বিবেকানন্দ। বিদেশিরাও এসে গেছেন। ডেভিড হেয়ার ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেছেন। আলেকজান্ডার ডাফ সাহেব খ্রিস্ট ধর্মের প্রচারে উদ্যোগী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ বড় হচ্ছেন। ব্রাহ্ম সমাজের দরজা একবার খুলবে। বাঙালির জাগরণের কাল ও ধর্মে, সাহিত্যে, সংস্কৃতিতে, বাঙালি ব্যবসাতেও নেমেছে। লক্ষ্মী লাভের সুযোগ এসেছে, সমুদ্র ডাকছে, স্বদেশ বিদেশে বিপুল বাণিজ্য। কলকাতায় জ্ঞানবাজার। অনেক বছর আগে জন সাহেব একটি বাজার করেছিলেন, লোকমুখে জন বাজার হয়ে গেল জান বাজার। সেখানে এখন যেখানে ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট তারই পাশে। এই জানবাজারের এক ধনী বাঙালির নাম প্রীতিরাম দাস। ছিলেন গরিব, হয়েছেন ধনকুবের। কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়। এই হলো জগতের নিয়ম। উদ্যোগী পুরুষের লক্ষ্মী সরস্বতী দুটিই লাভ হয়। পলাশী যুদ্ধের 4 বছর আগে 1793 সালে এক দরিদ্র পরিবারে প্রীতিরামের জন্ম। গুরুমশাইয়ের পাঠশালায় সামান্য বাংলা ভাষা ও গণিত শিখেছিলেন। এক সময় পিতা ও মাতা দুজনেই মারা গেলেন। তখন প্রীতিরামের বয়স 14 বছর। এইবার কি হবে? একা তো নয়, পরপর দুটি ভাই, রামতনু ও কালীপ্রসাদ। 14 বছরের দাদা মহা চিন্তায় পড়লেন। ভাগ্যদেবীর পরীক্ষা।
এইবার প্রকাশিত হলো রাসমণির ব্যক্তিত্ব। শুধু যানবাজারে নয়, সমগ্র বঙ্গে শুরু হলো রাসমণি যুগ। সেই কালে স্বামীর পারলৌকিক শ্রাদ্ধে খরচ করলেন ৫৫,০০০ টাকা। তারপর বিপুল সম্পত্তির দায়িত্বভার তুলে দিলেন নিজের হাতে। অনেকেরই সন্দেহ, তিনি কি পারবেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিপুল জমিদারির রক্ষণাবেক্ষণ? একদিকে দুষ্ট জমিদারদের অভাব নেই, তাদের লেঠেল খুনির দল, চোর ডাকাত দস্যু, ইংরেজ শাসক গোষ্ঠী, অত্যাচারী ইংরেজ নীলকরেরা। সমাজের অজস্র সমস্যা, কৃষকদের শোচনীয় দারিদ্র্য, দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, বিপন্ন বাঙালি, নারীদের অবস্থা আরও শোচনীয়। পুরুষ শাসিত সমাজে তারা অর্ধমৃত। বাল্যবিবাহ, বিধবা বিবাহ, সতীদাহ। রাসমণির বিচক্ষণতা, ক্ষাত্র তেজ, দুর্দান্ত সাহস, কূটনৈতিক বুদ্ধি অচিরেই ঝলসে উঠবে। রাজচন্দ্র তার বিশিষ্ট বন্ধু প্রিন্স দ্বারকানাথকে তার বিশেষ প্রয়োজনে ২ লক্ষ টাকা ধার হিসাবে দিয়েছিলেন। দ্বারকানাথ সেই ধার শোধ করতে পারেননি। দ্বারকানাথ রানিমার কাছে এসেছেন, নানা কথার পর বললেন, তোমার এখন একজন ম্যানেজারের প্রয়োজন। পর্দার আড়ালে বসে রানিমার মথুরা মোহনের মাধ্যমে দ্বারকানাথের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করছেন। রানিমা বললেন, রাখলে ভালো হয় ঠিকই, কিন্তু তেমন বিশ্বাসী মানুষ পাবো কোথায়? দ্বারকানাথ বললেন, তেমন হলে আমি তো আছি। ভয় ডর শূন্য রানিমা এবার স্পষ্ট করে বললেন, সে তো খুব ভালো কথা, তবে আমি এখনো জানতে পারিনি যে আমার স্বামীর কার কাছ থেকে এত টাকা পাওনা আছে। তবে আমার স্বামী আপনাকে যে ২ লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন, সেই টাকাটা যদি আপনি আমাকে এখন ফেরত দিতেন তবে আমার বিশেষ উপকার হতো। সম্ভ্রান্ত দ্বারকানাথ স্তম্ভিত। তিনি যা ভেবেছিলেন এই পর্দানুসীন মহিলা তো তা নয়। এর যে দেখি অসীম শক্তি, স্পষ্ট বক্তা, দুর্দান্ত সাহসী, যেন বজ্র। দ্বারকানাথ খুবই বিব্রত বোধ করলেন। নগদ ২ লক্ষ টাকা তার পক্ষে তখনই দেওয়া সম্ভব ছিল না। রংপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত তার সরবপুর পরগনাটি তিনি রাসমণির নামে লিখে দিলেন। সেই সময় এই পরগনার বার্ষিক আয় ছিল ৩৬,০০০ টাকা। দ্বারকানাথ সেই সময় নানা ব্যবসার প্রচেষ্টায় মার খাচ্ছেন, একের পর এক বড় বড় সব ব্যাপার। তিনি আবার রানিমার কাছে ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। রাসমণি জামতা মথুরা মোহনের মাধ্যমে জানালেন, আমি এক সামান্য বিধবা। আমার এই সামান্য বিষয় সম্পত্তি আপনার মতো যোগ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বাবধান করতে বলাটা আমার পক্ষে ধৃষ্টতা। আমার পুত্রস্থানীয় ভাবী উত্তরাধিকারী জামাতারাই এ কাজ পারবে। দ্বারকানাথ পরে স্বীকার করেছিলেন, উত্তম বুঝলাম এই রানী সামান্য স্ত্রীলোক নন। সেকালে জমিদারদের খুব সুনাম ছিল না। নানা কায়দায় সম্পত্তি বাড়াতেন, নৃশংস পদ্ধতিতে খাজনা উসুল করতেন। রানিমার জমিদারির মধ্যে একটি তালুকের নাম ছিল জগন্নাথপুর। তালুকটির চারিদিকেই নড়াইলের জমিদারি। সেই সময় নড়াইলের জমিদার রামরতন রায়, তার প্রবল ইচ্ছা রাসমণির এই তালুকটি তিনি গ্রাস করবেন। তার সুপরিকল্পিত অত্যাচারে জগন্নাথপুরের প্রজারা অতিষ্ঠ। লুটপাট, গৃহদাহ, নরহত্যা, আতঙ্ক সৃষ্টি করে রাসমণির ওই তালুকের প্রজাদের নিজের বশে আনার চেষ্টা। রানীর প্রচণ্ড প্রতাপের কাছে তাকে হার স্বীকার করতে হলো। প্রজাদের ওপর অত্যাচার রানী সহ্য করতে পারবেন কি করে? তিনি যে তাদের মা। তার আদেশে মহাবীর নামের এই সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়াল এলো জগন্নাথপুরে প্রজাদের রক্ষার জন্য। মহাবীর মথুরাবাবুর অত্যন্ত প্রিয় লাঠিয়াল, গম্ভীর প্রকৃতির, শক্তিশালী ও সদাশয়। মহাবীরের আগমনে রামরতনের লেঠেলরা প্রথমে একটু পিছিয়ে গেলেও পেছন থেকে অতর্কিত ছুরি চালিয়ে মহাবীরকে হত্যা করল। রামরতন অনুমান করতে পারেননি যানবাজারের রানীর শক্তি ও দৃঢ়তা কতটা। মহাবীরের হত্যার প্রতিশোধ নিতে হবে। ২৪ পরগনা, বর্ধমান, হুগলি, অন্যান্য জায়গা থেকে রানীমা বেছে বেছে লাঠিয়াল, পাইক, সড়কিওয়ালা প্রভৃতি সংগ্রহ করলেন। নেতৃত্বে জগন্নাথপুরের নায়েব। ওদিকে জমিদার রামরতন রায়ও দাঙ্গার জন্য প্রস্তুত। রানিমার বাহিনীর কৃষ্ণকায় ভীষণাকার বলশালী যোদ্ধারা টাঙ্গি, বল্লম, বর্ষা, সরকি, কুঠার ইত্যাদি সজ্জিত হয়ে জয় মায়ের জয়, জয় রানী রাসমণির জয় ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। ওদিকে রানীর নামে এই ভীষণ হুঙ্কারে বিপক্ষ স্তম্ভিত। রানী মায়ের নাম ও মাহাত্মেই দাঙ্গা আর হলো না, বহু লোকের প্রাণ বাঁচল। এখনো হয়নি, রামরতনের এখনো কিছু পাওয়া বাকি আছে।
রানিমা প্রতাপশালী জমিদারটির বিরুদ্ধে আদালতে মামলা রুজু করলেন। হার হলো রামরতনের, প্রজারা সুরক্ষিত হলেন। তার জমিদারির মকিমপুর পরগনায় নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার শুরু হলো। অভাবনীয় অত্যাচারে পল্লী জীবন ছারখার, চাষের জমিতে ধানের পরিবর্তে গায়ের জোরে নীল বুনতে বাধ্য করা, ইংরেজদের 7 খুন মাপ। মাকিমপুর সবথেকে অত্যাচারী নীলকরের নাম ডোনাল্ড। একে টিট করার দাওয়ায় লাঠি, আদালত কিচ্ছু করবে না। রানিমার লাঠিয়ালরা এসে ডোনাল্ডকে পিটিয়ে আধমরা করে দিলে। সাহেবরা আদালতে গেলেন, সুবিধে করতে পারলেন না, মামলা খারিজ হয়ে গেল। রানিমা তার এলাকা থেকে সব নীলকরদের দূর দূর করে তাড়িয়ে দিলেন। কর্মচারীদের আদেশ দিলেন কোনো চাষি যেন কোনো কারণে কোনো সাহেবের কাছে জমি বিক্রি না করে। পরে যা বিদ্রোহের আকার নেবে, বঙ্গে নীল বিদ্রোহ, তার সূচনা করেছিলেন বাংলার রানী রাসমণি। ইংরেজ শাসকদের বিরুদ্ধে তার লাগাতার আইনি সংগ্রাম, প্রজা স্বার্থ বিরোধী কিছু করলেই প্রজারা দেখতেন রানী তাদের পাশে দাঁড়িয়ে রক্ষা করতে। গঙ্গায় জেলেরা মাছ ধরতে চাইলে জল কর দিতে হবে। প্রথমে দরিদ্র মৎস্যজীবীরা প্রতিকারের জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য চাইলেন। তাদের মধ্যে ছিলেন রাজা রাধাকান্ত দেব বাহাদুর। তিনি কিন্তু প্রবল প্রতাপ ইংরেজ সরকারকে ঘাঁটাবার সাহস কারো হলো না। তখন তারা ভাবলেন এই বিপদে আমাদের একজনই আছেন, রানিমা। এবার আর লাঠি নয়, বুদ্ধি। রানিমা সরকারের কাছ থেকে জেলেরা গঙ্গার যে অংশে মাছ ধরে, অর্থাৎ হাওড়ার খুসুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত 10,000 টাকায় ইজারা নিলেন। ইংরেজ সরকার টাকা ছাড়া আর কিছু বোঝে না। রানী রাসমণি টাকা নিয়েছেন, গঙ্গা লিজ মঞ্জুর। এবার আসল খেলা। রানিমা তার কর্মচারীদের আদেশ দিলেন, লিজ নেওয়া গঙ্গার অংশটা এপাশে ওপাশে লোহার মোটা চেন দিয়ে ঘিরে দাও, ওই অংশটুকু আমার। গঙ্গা বন্ধনে সরকারের টনক নড়ল, জাহাজ নৌকা চলাচল বন্ধ। রানিমার কৃপায় জেলেরা মনের আনন্দে মাছ ধরছেন। সরকারের দপ্তর থেকে নোটিশ এলো, জলপথ কেন বন্ধ করা হয়েছে, কারণ দর্শাও। মাল চলাচলের অসুবিধে পড়ে বাণিজ্যিক ক্ষতিসাধন করার অপরাধ বলে গণ্য হবে না কেন? রানিমার ভয় ডর নেই, লড়াই করছেন খোসা করা ইংরেজ সরকারের সঙ্গে। বুদ্ধির প্যাঁচ। নোটিশ পেয়েও গঙ্গার চেন খুললেন না। সরকারকে জানালেন, আমি নির্ধারিত কর দিয়ে গঙ্গা জমা নিয়েছি, অতএব আইনত এই পথ বন্ধ করতে পারি। আপনার প্রজাদের অসুবিধা হচ্ছে, এই অংশে অনবরত আমাদের প্রজাদের অসুবিধা হচ্ছে এই অংশে অনবরত জাহাজ চলাচল করলে এবং কলকাতার বন্দরে জাহাজের ঘাঁটি হলে। এখানে গঙ্গায় জাহাজের শব্দের ভয়ে মাছ থাকবে না। প্রজাদের এই ক্ষতি এড়াবার জন্যই আমি এখানে জাহাজ আসতে দিতে পারি না। এই অকাট্য যুক্তির কোনো উত্তর সরকারের মাথা থেকে বেরোলো না। কখন আপোষ। রানিমা বললেন, গঙ্গা জমা নেওয়ার ইচ্ছে আমার আদৌ নেই। আমরা শুধু গরিব জেলেদের মুখ চেয়ে এটি জমা নিয়ে কোনো কর ছাড়াই তাদের মাছ ধরতে দিতাম। সরকার যদি আগেকার মতো কর ছাড়াই আবার জেলেদের মাছ ধরতে দেন, তাহলে আমি পথ করে দিতে রাজি আছি। প্যাঁচে পড়ে সরকার জলকর তুলে নিতে বাধ্য হলেন। রানিমা লিজের পুরো টাকা ফিরিয়ে নিলেন। গঙ্গা বন্ধন মুক্ত হলো। রানিমার লিজের পুরো টাকা ফিরিয়ে দিলেন, গঙ্গা বন্ধন মুক্ত হলো। জেলেরা পেলেন কর মুক্ত মাছ ধরার অধিকার, আজও যা বহাল রয়েছে। সারা বাংলায় রানিমার নামে ধন্য ধন্য পড়ে গেল। সকলের মুখে মুখে একটি গান, ধন্য রানী রাসমণি, রমণীর মণি। বাংলার ভালো যশ রাখলেন আপনি, দিনের দুঃখ দেখে কাঁদলেন আপনি, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে প্রাণী। যে যশ রাখিলে তুমি হইয়ে রমণী, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী। জানবাজারের বিশাল 7 মহলা বাড়িতে খুব ঘটায় দুর্গাপূজা। জানবাজার থেকে বাবুরঘাট পর্যন্ত রাস্তাটি রাজচন্দ্রই করিয়ে দিয়েছিলেন। জানবাজারের সম্পত্তি। সপ্তমীর সকালে ঢাকঢোল সহযোগী পুরোহিতেরা ওই পথ দিয়ে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাচ্ছেন। রাস্তার পাশে একটি বাড়িতে এক সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠছেন, স্টপ ইট। রানিমা এই প্রতিবাদে আদৌ বিচলিত না হয়ে নির্দেশ দিলেন, আমাদের ধর্ম, আমাদের বিধান, ধর্মে সাহাবী হস্তক্ষেপ, যা হচ্ছে তাই হবে, আরও বেশি হবে। 3 দিন ওই রাস্তায় ভোরবেলা প্রবল সরগোল, আরও জোরে জোরে বাদ্যবাজনা। অপমানিত সাহেব রাসমণির বিরুদ্ধে মামলা করলেন। আদালতে রানিমার উকিল পেশ করলেন দলিল, গ্যারিসন অফিসারের মঞ্জুর করা দলিল।
রাজচন্দ্র দাসকে রাস্ত করার জন্য আর্মি ওই জমি দিয়েছিলেন। রাসমণি বলে পাঠালেন, আমার খাসের রাস্তা, আমার যা ইচ্ছা আমি তাই করব। সরকার বাধা দিলে যে খরচে রাস্তা করিয়েছি তার দ্বিগুণ খরচে রাস্তা উচ্ছেদ করব। তবু সরকারি আদেশ অমান্য করার অপরাধে 50 টাকা জরিমানা। রানীমা জরিমানা জমা দিলেন। তারপর বড় বড় মোটা মোটা গড়ান কাঠ দিয়ে যানবাজারের বাড়ি থেকে বাবুরঘাট পর্যন্ত পুরো রাস্তায় দুধারে দৃঢ়ভাবে বেড়া দিয়ে আটকে দিলেন। অন্য সঙ্গে যোগাযোগ বন্ধ। কি হচ্ছে বোঝার আগেই কাজ শেষ। রানীমার কর্মীরা এতই তৎপর যে তাদের সংখ্যা ইংরেজ সরকার এইবার কি করবে করো। ইংরেজি ভাষারই প্রবাদ টিট ফর ট্যাট। প্রথমে এলো কড়া আদেশ, রাস্তা খুলে দাও। কড়া উত্তর, জায়গাটা আমাদের, রাস্তাটাও আমাদেরই তৈরি, বেড়াটাও আমাদের, সরকারের আপত্তির কোনো কারণ থাকতে পারে না। তবে আমার রাস্তা যদি সরকারের প্রয়োজন হয় আমাকে উচিত মূল্য দিলে রাস্তা খুলে দেবো, নচেত নয়। সরকারের হতভম্বী চুপসে গেল। সরকারের হম্বিতম্বি চুপসে গেল। এইবার অনুরোধ না চাইতেই জরিমানার টাকাও ফেরত এলো। সরকার বুঝে গেলেন এই রানীর শক্তি ও বুদ্ধিকে সমীহ করে চলতে হবে। একাই 100, এর কাছে বারে বারে পরাজয়। রানী বাবুরঘাটের রাস্তা নিয়ে নিজের খাসে রেখেও সাধারণের ব্যবহারের জন্য বেড়া খুলে দিলেন। আবার তার জয় জয়কার। তার নামে এই ছড়াটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। 1857 সাল সিপাহী বিদ্রোহের কাল, ইংরেজদের নড়েচড়া বসার কাল। বড়সড় এক ধাক্কা। রানীমা রাজনীতি, সমাজনীতি ইত্যাদি খুব ভালো করে বুঝতেন। তিনি জানতেন এদেশ থেকে ইংরেজদের সহজে হটানো যাবে না। তার রাজবুদ্ধি প্রবল। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরের ক্যান্টনমেন্টে সিপাহী মঙ্গল পাণ্ডের বিদ্রোহ সারা ভারতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বহু ক্ষয়ক্ষতি, মৃত্যু, দমন, পীড়ন। এই সময় অনেকেই কোম্পানির কাগজ বা শেয়ার বিক্রি করে দিতে লাগলেন, কারণ ইংরেজ কোম্পানির আয়ু ফুরিয়ে এসেছে। রানীমার পরামর্শদাতারা বললেন, আপনিও এই বেলা সব শেয়ার বিক্রি করে দিন। কিন্তু দূরদৃষ্টি সম্পন্না রাসমণির বদ্ধমূল ধারণা ছিল এই বিক্ষিপ্ত এবং ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহের ফলে ইংরেজ কোনো মতেই ভারত ত্যাগ করে চলে যাবে না। রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো। বিদ্রোহ স্তীমিত হলো। কোম্পানির আমল শেষ হলো। 1858 সাল ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলেন। ব্রিটিশ রাজত্ব কায়েম হলো। সমগ্র ভারতে কড়া শাসন। দেশে স্থানে স্থানে ঘাঁটি স্থাপন করে গোড়া সৈন্য মোতায়েন করা হয়েছে। এইরকম একটি সেনা ব্যারাক এলো রানীমার বাড়ির কাছে, ফ্রি স্কুল স্ট্রিটে। সৈন্য সংখ্যা প্রায় 200 থেকে 250। বেশিরভাগই অশিক্ষিত, দুর্ধর্ষ, অবাধ্য। মাথার ওপর একজন মাত্র অধিনায়ক, অফিসার কমান্ডিং। বিদ্রোহ শেষ। কিছুই যখন আর করার নেই, এই 200-250ধারী বন্দুক কি আর করবে। মাতাল অবস্থায় প্রকাশ্য রাজপথে লোকজনদের ওপর অত্যাচার, কখনো কখনো দোকানে দোকানে বাড়িতে ঢুকে অগাধ লুটপাট। ঘটনাটা ঘটল এক সন্ধ্যায়। কয়েকশো মাতাল সৈন্য যানবাজারের পথে রানীমার বাড়ির সামনে এক নিরীহ পথচারীর ওপর অকারণে বল প্রয়োগ করছিল। রাসমণি দেবীর দারোয়ানেরা তাদের বাধা দেয়। তারা জোর করে রানীমার প্রাসাদে ঢোকার চেষ্টা করলে দারোয়ানেরা তাদের মেরে তাড়িয়ে দেয়। একজন গোড়া সৈন্যের মাথাও ফাটে। এইবার তাদের ঘাঁটিতে গিয়ে প্রায় 50-60 জন উন্মত্ত সেনাকে নিয়ে ফেরত এলো। হাতে খোলা তলোয়ার। শুরু হলো তাণ্ডব। দারোয়ানেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তরোয়ালের আঘাতে দুজনের প্রাণ গেল। বাড়িতে সেই সময় পুরুষেরা কেউ নেই। গোরাদের তাণ্ডবের খবর পেয়ে রাসমণি দেবী বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির মেয়েদের ও শিশুদের মাননবাবুদের বাড়িতে পাঠিয়ে দিলেন। এইবার নিজে ধরলেন রণরঙ্গিনীর মূর্তি, হাতে ঝলসাচ্ছে খোলা তলোয়ার। অন্দরমহলে গৃহদেবতা রঘুনাথজির মন্দিরে দরজার সামনে তিনি দাঁড়িয়েছেন। গৃহদেবতাকে জীবন বিসর্জন দিয়ে রক্ষা করবেন। এদিকে ভাঙচুর, লুটপাট চলছে। বাড়ির পোষা পাখিগুলোও কেটে টুকরো টুকরো করে দিয়েছে। বিশ্বস্ত ভৃত্য গোবিন্দের কোমরে তলোয়ারের কোপ মেরেছে। সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছে। এরপর গোরা সৈন্যরা রাসমণি দেবীর ভৈরবী মূর্তির মুখোমুখি। কেউ কেউ মন্দিরের দিকে এগোবার চেষ্টা করলে রাসমণি দেবীর তলোয়ারের আঘাতে পিছু হটতে বাধ্য হয়।
এরপরে রাত 10টা নাগাদ জামাতা মথুরামোহন বাড়ি ফিরে এই ভয়ঙ্কর কাণ্ড দেখে স্থানীয় কলিঙ্গ বাজারে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে গোরাদেশ ফি স্কুল স্ট্রিটের ডেরায় হাজির হন। তাদের অধিনায়ক ও আরও কিছু সৈনিককে নিয়ে যানবাজারের বাড়িতে এলেন। কমান্ডিং অফিসারের হুঙ্কারে সব শান্ত হলো। রাসমণি দেবী সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করলেন। এক জীবনে এত সৎকর্ম, বহু বিবাহ সেকালের সামাজিক ব্যাধি। এই কুলীন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল। রাসমণি দেবী এক আন্দোলনের পক্ষে তৎকালীন ব্যবস্থাপক সমাজে বহু বিবাহ রোধের একটি আবেদনপত্র পেশ করলেন। তার সমাজ কল্যাণ জনকল্যাণমূলক কার্যের তালিকা দীর্ঘ। যেমন সুবর্ণরেখা নদীর পরপার থেকে বহু অর্থব্যয়ী তীর্থযাত্রীদের জন্য পুরী পর্যন্ত প্রশস্ত পথ তৈরি, জন্মস্থান কোনো গ্রামে একটি স্নানঘাট নির্মাণ, নিমতলা মহাশ্মশানে গঙ্গাযাত্রীদের জন্য বহু টাকায় প্রসাদ তুল্য ঘাট নির্মাণ, আরও অনেক ঘাট, কালীঘাটের আদিগঙ্গায় বাবুগঞ্জ, টোনার খাল খনন প্রভৃতি করিয়ে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোজন, বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন, বিভিন্ন কলেজে অর্থ সাহায্য, সব কাজে সেরা কাজ তিনি মন্দির হয়ে গেলেন, দক্ষিণেশ্বর কালী মন্দির। যে উদ্যানে ঘটবে বাংলার নবজাগরণ, সেই ভাব ও আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে। কালের ইতিহাসে তার নাম জল করবে। 1847 সাল, তিনি কাশী যাবেন। নৌবহর প্রস্তুত, তিনি স্বপ্নাদেশ পেলেন, কাশীতে কাশী থাক, এই গঙ্গার তীরে আমি তোমার পুজো নেব। বারাণসী যাওয়ার জন্য কলকাতার ঘাটে 25টি বজ্রাস্ত্র সজ্জিত ছিল। সেই সময় বঙ্গদেশে ঘোর দুর্ভিক্ষ মহামারীর কবলে। রানীর আদেশে বজ্রায় মজুদ সমস্ত খাদ্যদ্রব্য দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। রাসমণি দেবী জামাতা মথুরামোহনকে স্থান নির্বাচন ও দেবালয় নির্মাণের ভার অর্পণ করলেন। জমি পাওয়া গেল দক্ষিণেশ্বরের ভাগীরথীর তীরে। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারুদাগারের দক্ষিণে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টিং সাহেবের দোতলা কুটিবাড়ি সমেত 54.5 বিঘা জমি ছিল। 42,500 টাকায় সে সম্পত্তি কেনা হলো। পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীদের জমি, পশ্চিমে গঙ্গা, উত্তরে সরকারি বারুদখানা, দক্ষিণে জেমস হেস্টির কারখানা। এই বিশাল উদ্যানটির পূর্ব মালিক ছিলেন জন হেস্টি। নাম ছিল সাহেবান বাগিচা। তিনি কুটিবাড়িতে বাস করতেন। তার ইচ্ছে ছিল এখানে একটি চটকল করবেন। কলের যন্ত্রপাতি কেনার জন্য বিলেত যাওয়ার পথে জাহাজেই তার মৃত্যু হলো। জেমস হেস্টি তার অ্যাটর্নি। রানীমা তার কাছ থেকে এই সম্পত্তি কিনলেন। মুসলমানদের কবরডাঙ্গা, গাজীপীরের স্থান, পুষ্করিণী, আমবাগান সবই ঢুকে গেল রানীমা সম্পত্তির মধ্যে। জমিটি পূর্ব পৃষ্ঠাকৃতি। শাস্ত্রমতে শক্তি মন্দির প্রতিষ্ঠার সর্বোত্তম স্থান। এই বিরাট বিষয়টি কেনা হলো 1847 সালের 6 সেপ্টেম্বর। এই বছরই শুরু হলো মন্দির নির্মাণের কাজের দায়িত্বে তৎকালীন নামকরা বিলিতি ঠিকাদারি সংস্থা ম্যাকিনটশ অ্যান্ড বার্ন। এই মন্দির নির্মাণে সময় লেগেছিল 7-8 বছর। নির্মাণ কাজ শেষ হলো 1854 সালে। অনেক শাস্ত্রীয় বাধা পেরিয়ে মন্দির প্রতিষ্ঠা হলো 1855 সালের 31 মে বাংলায় 1262 বঙ্গাব্দ 18 জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিন। বিরাট বিপুল অভাবনীয় সমারোহ। অনুষ্ঠানে যোগদানের জন্য নবদ্বীপ, ভট্টপল্লী, মুলাজোড়, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, কাশী, পুরী, পুনা, মাদ্রাজ, কনৌজ, মিথিলা থেকে লক্ষাধিক ব্রাহ্মণ এসেছিলেন। দেবীকে অন্নভোগ দেওয়া যাবে না, কারণ রাসমণি ব্রাহ্মণ নন। এই ছিল সেকালের হিন্দু শাস্ত্রের ফরমান। স্বপ্নাদিষ্ট রানীমাতা এই বিধান মানবেন কেন? মন্দির নির্মাণ শুরুর দিন থেকে তিনি ব্রতধারী তাপসীর জীবন ধারণ করেছেন। কঠোর নিয়মে নিষ্ঠায় নিজেকে বেঁধেছেন। শেষ মুহূর্তে সমাধানের পথ বের করে দিলেন কামারপুকুরের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। প্রতিষ্ঠার দিন রামকুমারী দেবীকে অন্নভোগ নিবেদন করলেন। রানী রাসমণি মহানন্দে পরম উৎসাহে অন্নদান যজ্ঞ করলেন। সেই আয়োজন কেউ কখনো শোনেনি, দেখা তো দূরের কথা। যেমন দধি পুষ্করিণী, পায়েস সমুদ্র, ক্ষীরহ্রদ, দুগ্ধ সাগর, তৈল সরোবর, ঘৃত কূপ, লুচি পাহাড়, মিষ্টান্ন স্তূপ, কদলীপত্র রাশি, মৃন্ময় পাত্র স্তূপ,
সেই কালে মোট 9 লক্ষ টাকা খরচ হলো। মন্দির প্রতিষ্ঠার আগের দিন থেকে শুরু হয়েছিল নানা উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ গান। উৎসবের দিন দাদা রাম ঠাকুরের রামকুমারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে উৎসব রাত্রির বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, বিরামহীন আনন্দ, অসংখ্য আলোকমালায় দেবালয়ে সর্বত্র দিনের মতো উজ্জ্বল। রানী যেন রজতগিরি তুলে এনে এখানে বসিয়ে দিয়েছেন। এই মন্দির সংলগ্ন উদ্যান পঞ্চবটিতে শুরু হবে আর কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণের যুগান্তকারী সাধনা, যত মত তত পথ। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত উচ্চবংশীয় একদল যুবক সাধক অবতার পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আহ্বানে সাড়া দিয়ে এই দেবালয়ে আসবেন। এই তপভূমি থেকে উদিত হবেন স্বামী বিবেকানন্দ। তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করবেন ভারত ধর্ম প্রবক্তা যুগাবতার শ্রীরামকৃষ্ণ। এই মন্দির সব কর্মকাণ্ডকে ম্লান করে দিয়ে হয়ে উঠবে অনির্বাণ এক শিখা। দক্ষিণেশ্বর, মা কালী, রানী রাসমণি, মথুরা মোহন, শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত সংযোগ। কি না হবে এই দক্ষিণেশ্বর মন্দিরে। রানী মাতার অন্যতম জীবনীকার শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র সেন লিখলেন, দক্ষিণেশ্বর নিত্যতীর্থ, ব্যক্ততীর্থ শুধু ভারতের নয়, জগতের মহাতীর্থে পরিণত হয়েছে। লোকমাতা শ্রী শ্রী রানী রাসমণি শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব যুগান্তকারী ব্যাপার। রানীমা যুগদেবী স্বরূপে ও ঠাকুর যুগাবতার স্বরূপে আসিলেন এবং দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরে উভয়ই দিব্যলীলার মধুর প্রকট করিলেন। ঠাকুর বলিতেন, রানীমা বিশ্বজননী জগদম্বা ধরাধামে তাহার লীলা বিস্তার করবার জন্যই আসিয়াছিলেন। দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের পক্ষে গোপীনাথ দাস লিখেছেন, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর থেকেই রানী বিশেষভাবে ধর্মকর্ম ও পূজার্চনা নিয়েই দিন কাটাতেন। জমিদারি দেখাশোনার ভার জামাতাদের, যানবাজারের বাড়িতে বেশি থাকতেন না। অধিকাংশ সময়ই কখনো একা, কখনো বা সপরিবারে দক্ষিণেশ্বর মন্দিরেই কাটাতেন। দাদার পরলোক গমনের পর তিনি মাত্র 11 মাস এই নতুন মন্দিরে পূজারীর দায়িত্ব সামলেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব পূজারী হয়েও রানীমা রামকৃষ্ণদেবের মধ্যে অসাধারণ ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করতেন। নিকটে বসে ধর্মকথা শুনতেন। অনেক সময় আবার শ্রীরামকৃষ্ণদেবের মুখে ভজন, অন্যান্য ধর্মসঙ্গীত শুনতেন। রামকৃষ্ণদেব রানীর মধ্যে অপরিসীম ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, রানীমা দেবীর অষ্টসখীর একজন। জমজমাট একটি জীবন, ধর্মে কর্মে সেবায় জনহিতে সম্পূর্ণ নিবেদিত এক প্রাণ। এই বুঝি যাওয়ার সময়, এইবার বুঝি যাবার সময় হলো। সবটা দেখা হলো না। দক্ষিণেশ্বর রইলেন মা ভবতারিণী তার রামকৃষ্ণকে নিয়ে, রইল রূপোর রথ। সবই হবে যেমন হতো দোল উৎসব, থাকবেন না রানী রাসমণি। 19 ফেব্রুয়ারি 1861 সাল, 1267 বঙ্গাব্দ, 9 ফাল্গুন, রাত্রে কালীঘাটের বাগান বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কালীপদ অভিলাষী রানী রাসমণি দাসী। এই ছিল তার শিলমোহর, রাউস মানি দোসাই, কালীপদ অভিলাষী শ্রীরাসমণি দাসী। শেষ হলো রানী রাসমণি। লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়।